টেবিলের একেবারে ওপরের দুই দল চট্টগ্রাম এবং রংপুর মুখোমুখি হতে যাচ্ছে খানিক বাদেই। এক্সাইটিং ম্যাচ সিলেটে অপেক্ষা করছে এবং উপরের দিকের যেহেতু দল লড়াইটাও সেরকমই হওয়া উচিত। নাবিল কায়সার, অফকোর্স আপনি যদি টুর্নামেন্ট শুরুর আগে জিজ্ঞেস করতেন যে টুর্নামেন্টের মাঝপথে এই দুইটা দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে, অবাকই হতে হতো। কারণ রংপুরকে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ভাবা হলো। টুর্নামেন্টের ঠিক আগের দিন কিন্তু চট্টগ্রামের মালিকানা পরিবর্তন হয়, বিসিবি দায়িত্ব নেয়। ওই অবস্থায় প্রথম ম্যাচে এই দলটাতে মাত্র দুজন বিদেশি খেলতে পেরেছে। সেখান থেকে এই ধরনের পারফরমেন্স আসলে সবাইকেই অবাক করেছে এবং বোঝা যাচ্ছে বিসিবি দায়িত্ব নেওয়ার পরে হাবিল বাশার সুমন, নাফিজ ইকবাল বা তুষার ইমরানা খেলোয়াড়দের মধ্যে ওই বিশ্বাসটা দিতে পেরেছেন যে তোমরা শুধু মাঠের খেলাটা খেলো, বাকি সব কিছু আমরা দেখভাল করছি। এবং তাদের বিদেশি সাইনিংয়ের কথা বলতো অ্যাডাম রজিংটনকে তারা উড়িয়ে এনেছে। গতকাল হাবিল বাশার সুমন বলছিলেন যে 6 ঘন্টার মধ্যে তাকে উড়াল দিতে হয়েছে। হি ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট রান গেটার্স, নেপাল প্রিমিয়ার লিগে ভালো করেছেন, তাকে নিয়ে আসা হচ্ছে কারণ এই ধরনের উইকেটে খেলে তারা অভ্যস্ত। নাইম শেখ সবচেয়ে দামি ক্রিকেটার, 1,10,00,000 টাকায় তাকে নেওয়া হয়েছে, তিনি পারফর্ম করছেন। হাসান মাহমুদ আছেন এই দলটাতে, আমরা দেখেছি তানভীর ইসলাম আছেন, শেখ মাহিদি দারুণ ক্যাপ্টেন্সি করছেন। সব মিলিয়ে ওভারঅল ব্যালেন্সড একটা টিম এবং এই দলটাতে আজকে হাসান নেওয়াজও কিন্তু যুক্ত হয়ে গেছেন। তার মানে দে হ্যাভ এনাফ ফরেন অপশনস। আপনি যদি মির্জা তাহির বেগকে না খেলেন, আজকে হাসান নওয়াজকে খেলাতে পারেন। আমির জামাল ভালো বোলিং করছেন, আসিফ আলী ব্যাটিং করার সুযোগ পাচ্ছেন না, রজিংটন হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং। তো মোটামুটি ওভারঅল ব্যালেন্স একটা দল। বলছিলেন শেখ মেহেদি 4 ম্যাচে 6টা উইকেট পেয়েছেন, তানভীর ইসলামও 4 ম্যাচে 6টা উইকেট পেয়েছেন। স্পিনাররা ভালো সুবিধা পাচ্ছে, আমরা ঠিক আগের ম্যাচটাতেই দেখেছি ফাইফার পেয়েছেন নাসুম আহমেদ। ওভারঅল কি মনে হয় যে এই ম্যাচেও কি আসলে স্পিনারদের আধিপত্যই বজায় থাকবে কিনা, যেহেতু এখনও ডিউ একটা বড় ফ্যাক্টর এখানে? রাফি, আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি মনে হচ্ছে কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশে খেলা হচ্ছে এবং এই ধরনের কন্ডিশনে সিম বোলাররা ভালো করেন। তো সিম বোলাররা ভালো করছেন এবং একই সাথে বাংলাদেশের উইকেটে যখন খেলা, স্পিনাররা সুবিধা পাবেনি। সেটা আমরা প্রথম ম্যাচেও দেখেছি, নাসুম 5 উইকেট পেয়েছেন মাত্র 7 রান দিয়ে। এবং দুই দলেই কোয়ালিটি স্পিনার্স আছে, একদিকে আলিস আছেন, খুশদিল শাহ আছেন, রাকিবুল আছেন, অন্যদিকে শেখ মাহেদি আছেন, তানভীর আছেন। তো ব্যাটল অফ স্পিনার্স বললেও আসলে ভুল হবে না। আমরা যদি রংপুরের টিমটা এখানে মুহূর্তে তারা প্রায় ওয়ার্ম আপ করে নিচ্ছে ম্যাচ শুরুর আগে, তাদের দিকেই যদি নজর দেই, রংপুরের স্ট্রেংথটা কোন জায়গায়? তারাও তো উপরের দিকে আছে এবং সমান সমান জয় কিন্তু রংপুরের আছে, শুধুমাত্র নেট রান রেটে হেরফেরে তারা 2 আছে। রংপুরের স্ট্রেংথ কোথায় না বলে আপনি দুর্বলতা খুঁজলে হয়তো কিছু পেতে পারেন। স্ট্রেংথ দলটা সব জায়গাতেই আসলে শক্তিমত্তার ছড়াছড়ি। আপনি কাইল মায়ার্সকে দেখছেন, কাইল মায়ার্স ওপেনিংয়ে 2টা ওভার করে দিচ্ছেন। পাওয়ার প্লেতে আকিব জাভেদকে তারা খেলিয়েছে। ওয়ান অফ দ্য দারুণ বোলার যিনি খুব ভালো গতিতে বল করতে পারেন, নাহিদ রানা আছেন। এই দুজনে কিন্তু 150 কিলোমিটার গতিতে বল করতে পারেন এবং গেল বছর দুজন একসাথে পারফর্ম করেছেন। এবং এক্সট্রা বাড়তি পাওনা মুস্তাফিজুর রহমান, যার স্লোয়ার কাটারগুলো এই ধরনের উইকেটে খুব ভালো মতো আসলে কাজ করছে। গেল ম্যাচটা কিন্তু রংপুর হেরেই যাচ্ছিল, শেষ 3 ওভারে মাত্র 23 রান দরকার, শেষ ওভারও 10 রান দরকার। মুস্তাফিজ ওখান থেকে ম্যাচ জিতিয়ে দিয়েছেন। পাওয়ার প্লেতে তারা 31 রান তুলতেই 3 উইকেট হারিয়ে ফেলেছে। সেখান থেকে মাহমুদুল্লাহ রিয়াদের এক্সপিরিয়েন্সটা কাজে লেগেছে। দাভিদ মালান ফর্মে আছেন। তো ব্যাটিং বোলিং সব ডিপার্টমেন্টে কিন্তু দলটা যথেষ্ট ফর্মে আছেন এবং দলটার বেঞ্চের শক্তি তাদের ওয়ান অফ দ্য মূল স্ট্রেংথ। বিকজ ফাহিম আশরাফ চলে গেছেন, যিনি টপ উইকেট টেকার ছিলেন এবারে বিপিএলে, সেটা বোঝাই যাচ্ছে না। খাজা নাফে চলে গেছেন, তিনি তো একাদশেই ছিলেন না। সুফিয়ান মুকিম বাইরে বেঞ্চে বসে আছেন, নাহিদ রানা বেঞ্চে বসে আছেন। তো দলটার শক্তিমত্তা সব জায়গাতেই। অ্যাবসলিউটলি। এবং দেখুন আগের ম্যাচে যেরকম আপনি বলছিলেন শুরুর ভাগেই পাওয়ার প্লেতেই বেশ কটা উইকেট হারিয়ে ফেলেছিল রংপুর রাইডার্স, তারপরেও তারা কামব্যাকটা করে দেখিয়েছে। টপ অর্ডারে দাউদ মেলান, লিটন দাস, তাদের মতো কোয়ালিটি প্লেয়ার আছেন। আগের ম্যাচের ওই ভুলটাই আসলে শুধরাতে চাইবে কিনা রংপুর, যে শুরুর ভাগে টপ অর্ডারে যে ঘাটতিটা দেখা গেছে, একমাত্র দাউদ মেলান ছাড়া আর কেউই সেভাবে করে রান করতে পারেননি। কি মনে হয় এই ম্যাচেও কী ধরনের রদবদল আনতে পারে দলগুলো? এই ম্যাচে দেখা যাবে যে পাওয়ার প্লেতে একটু সাবধানী ক্রিকেট খেলবে। সেটা যেই দলই আগে ব্যাটিং করুক না কেন, সাধারণত টস জিতলে ক্যাপ্টেনকে আমরা ফিল্ডিংয়ের সিদ্ধান্তই বেছে নিতে দেখছি। তবে সকালের ম্যাচটাতে কিন্তু নোয়াখালী টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বেছে নিয়েছে। হুএভার ইট ইজ, রংপুর বলুন বা চট্টগ্রাম বলুন, যারাই আগে ব্যাটিং করবে পাওয়ার প্লেতে একটু সাবধানে ক্রিকেট খেলার চেষ্টা করবে, উইকেট হাতে রাখার চেষ্টা করবে, কারণ পর দিয়ে কিন্তু রান হবে এবং যথেষ্ট কুয়াশাচ্ছন্ন পরিবেশ, অ্যাটমসফিয়ারটাই অমন, ডিউর একটা বড় প্রভাব থাকবে। আপনি যদি শুরুতে উইকেট ধরে রাখতে পারেন, সেটা আপনি পরে গিয়ে ক্যাপিটালাইজ করতে পারবেন। এবং আমরা চট্টগ্রামের কথা যদি বলি, তাদের টপ অর্ডারের 2জন ব্যাটসম্যানই দারুণ ফর্মে আছেন। দুজনের কাছ থেকেই গেল 2 ম্যাচে চট্টগ্রাম সেঞ্চুরি পার্টনারশিপ পেয়েছেন, দুজনই 50 করেছেন 2টা ম্যাচেই এবং তাদের অন্তত একজনকে আসলে ক্যারি করতে হবে। দুজনকেই যদি রংপুর শুরুতে ফিরিয়ে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু অনেকখানি চাপে পড়ে যাবে চট্টগ্রাম। অন্তত একজনকে বড় ইনিংস খেলতে হবে এবং অন্তত একজনকে রজিংটন এবং নাইম শেখের মধ্যে 12-15 ওভার পর্যন্ত ক্রিজে থাকতে হবে।
নাইম শেখ টুর্নামেন্টের অবশ্যই এক বড় নাম এবং এবারেও কিন্তু তিনি উপরের দিকে রান স্কোরার আছেন, ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি করেছেন এবং গতকালকে যখন তার সঙ্গে কথা হচ্ছিল আমাদের নাবিল কায়সার, আপনি শুনে অবাক হবেন, তিনি কিন্তু অকপটেই স্বীকার করেছেন যে যখন একটা টুর্নামেন্টের শুরুর আগে দলের মালিকানা চেঞ্জ হয় চট্টগ্রামের, সেটা অনেকখানি প্রেশারে রাখে এবং এই প্রেশার সিচুয়েশন চমৎকারভাবেই সামাল দিয়েছেন নাইম শেখ। এবারও তিনি টুর্নামেন্টের ওয়ান অফ দ্য হাইস্ট রান স্কোরারের মধ্যেই আছেন, গতবার তিনি সর্বোচ্চ রান স্কোরার হিসেবে টুর্নামেন্ট শেষ করেছিলেন। এই ধরনের মেন্টাল স্ট্রেংথ এটাই কি আসলে নাইম শেখকে আলাদা করে কেন, এটা কি প্রমাণ করে কেন তার ভ্যালু হাইয়েস্ট পেইড হওয়ার মতোই? অফকোর্স কোনো সন্দেহ নয় এখানে। আপনি যদি খেয়াল করেন নিলামে সবার আগে নাইম শেখের দাম হাঁকা হয়েছিল এবং 1,10,00,000 রুপিতে টাকায় তিনি বিক্রি হয়েছেন। এরপরেই লিটন দাসকে ডাকা হয়, লিটন দাসের দাম 70 লাখেই থেমে গেছে। তো অনেকেই তখন অবাক হচ্ছেন যে লিটন দাসের চেয়ে কেন নাইম শেখের দাম বেশি। কেন, এটা খুঁজতে হলে আপনাকে পরিসংখ্যান ঘাটতে হবে। গেল 2-3 বছরের বিপিএল ডিপিএলের পারফরমেন্স যদি আপনি দেখেন, ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স যদি আপনি দেখেন, নাইম শেখ ইজ এ প্রলিফিক রান স্কোরার এবং যে কোনো টুর্নামেন্টে তিনি ভালো স্ট্রাইক রেটে ভালো পরিমাণে রান করেছেন এবং বড় ইনিংস খেলতে তার অভ্যস্ততা আছে, সে কারণেই কিন্তু তার দামটা এতটা উঠেছে এবং সিচুয়েশন তিনি খুব দারুণভাবে হ্যান্ডেল করছেন। চট্টগ্রাম রয়্যালস এবং রংপুর রাইডার্স খানিক বাদেই শুরু হচ্ছে সেই মহারণ, এক্সাইটিং আরও একটা ম্যাচের অপেক্ষায়। নিশ্চয়ই টি স্পোর্টসের পর্দায় চোখ রাখতে ভুলবেন না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.